হ্যালো স্টুডেন্ট, আমরা শেষ ক্লাসে পড়েছিলাম নদীর ক্ষয়কাজ পদ্ধতি। আজ আমরা পড়ব নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ। চলো দেখে নিই নদীর ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। আমরা দেখব নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা নদীর ক্ষয়কাজ পড়ব তখনই আমরা জানবো যে ক্ষয়কাজটা সবসময় কোথায় হবে, নদীর উচ্চ গতিতে। কারণ নদীর উচ্চ গতিতে নদীর বেগ সব থেকে বেশি হয়, সেই জন্য নদী বেশি ক্ষয়কাজ করে এবং পার্শ্ব ক্ষয়টা কিছুটা কম করে। তো আমাদের প্রথম ভূমিরূপ হলো আই আকৃতির ভূমিরূপ। দেখো, উচ্চগতি অংশে নদী যখন বেশি পরিমাণে অবঘর্ষ পদ্ধতিতে নিম্ন ক্ষয় করছে তখন কি হচ্ছে, এই যে নদী সে নিম্ন ক্ষয় করছে, এরকমভাবে আসছে ধরে নাও, এবং জোরসে একটা স্পিডে এসে পড়ছে, ফলে শুধুমাত্র নিচের দিকটাই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফলে নিম্ন ক্ষয়টা হচ্ছে এবং নদী কি হচ্ছে, খুব সংকীর্ণ ও গভীর। সংকীর্ণ মানে হচ্ছে খুব সরুভাবে প্রবাহিত হচ্ছে এবং নদীর বেগটা বেশি থাকছে। এইটাকে আমরা বলছি আই আকৃতির উপত্যকা। আই আকৃতির উপত্যকার উদাহরণ কি হবে? দেখো, নেপালের কালীগণ্ডকী গিরিখাত হচ্ছে সব থেকে গভীরতম গিরিখাত এবং চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত সব থেকে দীর্ঘতম গিরিখাত। এরপর আমরা দেখে নেব ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, তো উপত্যকা বিবর্তনের পরবর্তী পর্যায়ে সংকীর্ণ ও গভীর আই আকৃতির উপত্যকা যখন দুই পাশে আবহবিকার জলপ্রবাহ প্রভৃতির কারণে ক্ষয়প্রাপ্ত হয় তখন ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। মানে ধরো এটা আই আকৃতির উপত্যকা, ঠিক আছে, এর পাশগুলো যখন এই দুই পাশগুলো যখন পার্শ্বক্ষয় হচ্ছে বিবর্তনের মাধ্যমে, মানে নদীটা অনেকটা পেরিয়ে চলে আসছে, উচ্চগতির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একটু এগিয়ে আসছে, তখন কি হচ্ছে, পাশগুলোও কিন্তু ক্ষয় করতে শুরু করছে। তখন কিন্তু শুধু আর নিম্ন ক্ষয়টা হচ্ছে না, নিম্ন ক্ষয়ের সঙ্গে হচ্ছে কি পার্শ্বক্ষয়। ফলে পার্শ্বক্ষয় হওয়ার জন্য এই দুই পাশ ক্ষয়প্রাপ্ত হয়ে কি হচ্ছে, উপত্যকাটা অনেকটা ভি আকৃতির মতো দেখতে লাগছে। এই ধরনের উপত্যকাকে ভি আকৃতির উপত্যকা বলে। এর উদাহরণ কি? হিমালয়ে এই ধরনের উপত্যকা দেখা যায়। আমাদের 3 নম্বর ভূমিরূপ হচ্ছে ক্যানিয়ন। তাহলে ক্যানিয়ন কাকে বলে? দেখো, ক্যানিয়ন অনেকটা আই আকৃতির উপত্যকার মতোই বা এক ধরনের আই আকৃতির উপত্যকা, কিন্তু কি হয়, এটা মেনলি শুষ্ক অঞ্চলে হয়। তো শুষ্ক অঞ্চলে নদীর নরম মাটির ওপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, বৃষ্টিপাতের অভাবে উপত্যকার দুই পাশে ভূমিক্ষয় কিন্তু কম হচ্ছে, মানে ভূমি কিন্তু অতটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, কিন্তু নরম শিলার জন্য নিম্ন ক্ষয়টা বেশি হচ্ছে। মানে ধরো, নদী এরকমভাবে প্রবাহিত হচ্ছে, এগুলো নরম মাটি, এই নরম মাটির জন্য কি দুই দিক ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, কিন্তু অনেক সময় কি হচ্ছে, মাঝখানটা নরম থাকছে প্লাস নদীর হয়তো কোনো রকমভাবে গতিবেগটা এই মাঝখানে একটু মানে চাপটা প্রেসারটা বেশি পড়লো, তখন নদী কি করছে, মাঝখানে ক্ষয় করে ফেলছে। ক্ষয় করার ফলে এই মাঝে নিম্ন ক্ষয় করার ফলে শুষ্ক অঞ্চলে এই আই আকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই ভূমিরূপটাকে বলছে ক্যানিয়ন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন আর ব্ল্যাক ক্যানিয়ন, এই দুটো কিন্তু পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন। এবার আমরা পড়ব শৃঙ্খলিত শৈলশিরা। দেখো, অনেক সময় কি হয়, পাহাড় বা শৈলশিরা সমূহ নদীর গতিপথে এমনভাবে বাধার সৃষ্টি করে যে নদীকে কি করতে হয়, এই পাহাড় বা শৈলশিরা সেগুলোকে এড়িয়ে প্রবাহিত হতে হয়, এই বাধাগুলোকে এড়িয়ে প্রবাহিত হতে হয়। সেই জন্য কি করে নদী শৈলশিরার পাদদেশ, মানে যে নিচের দেশগুলো মানে নিচের অংশগুলো সেইগুলো বরাবর ক্ষয় করে নদী প্রবাহিত হয়ে যায়। এই ক্ষয় করার জন্য মানে এঁকে বেঁকে যে নদী প্রবাহিত হচ্ছে এবং ক্ষয় করছে, ফলে কি হয়, অনেক সময় দূর থেকে এই শৈলশিরাগুলিকে দেখতে অনেকটা আবদ্ধ বা শৃঙ্খলিত মনে হয়, এই কারণে এগুলোকে শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়। এই শৃঙ্খলিত শৈলশিরা কোথায় দেখা যায়? উচ্চ এবং হিমালয়ে
শৃঙ্খলিত শৈলশিরা দেখা যায়। এবার আমরা পড়ব খরস্রোত বা র্যাপিডস। এটা অনেকেই তোমরা শুনে থাকবে হয়তো আগে। দেখো, নদী গর্ভে যখন পরপর মানে পর্যায়ক্রমে কঠিন শিলা এবং নরম শিলা অবস্থান করে, হয়তো এটা প্রথমে হয়তো কঠিন শিলা থাকলো, তারপর নরম শিলা, তারপর কঠিন শিলা বা নরম শিলা, মোটামুটি একটু ধরে নেওয়া যাক। তো এরকমভাবে যদি থাকে তখন কি হয়, নরম শিলাটা অবশ্যই আগে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং নরম শিলা ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য নদীর কি হবে, বন্ধুরতাটা বেড়ে যাবে। কারণ নদী যেটা সমানভাবে প্রবাহিত হচ্ছিল সেটা এখন সব জায়গায় তো সমানভাবে প্রবাহিত হচ্ছে না, এখন কি হবে, ধাপে ধাপে প্রবাহিত হবে। তার জন্য কি, বন্ধুরতা বৃদ্ধির জন্য নদী যে এই ধরো কোনো একটা সিঁড়ির মতো ধরে নাও, যেখানে কোনো জায়গায় এখানে ধরো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে নরম শিলার জন্য, ফলে এই নদীটা এরকম ভাবে প্রবাহিত হবে, হ্যাঁ, ধাপে ধাপে সিঁড়ির মতো। একে আমরা বলছি র্যাপিডস, ঠিক আছে। তো খরস্রোত আমরা কোথায় দেখতে পাই, আলোকানন্দা, মন্দাকিনী এবং ভাগীরথী নদীতে আমরা র্যাপিডস দেখতে পাই। এমনকি আমরা আফ্রিকার নীল নদের গতিপথ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব খার্টুম থেকে আসওয়ান পর্যন্ত মোট 6টি খরস্রোত আমরা দেখতে পাবো। পার্বত্য অংশে উপত্যকার ঢাল যখন অসম হয়, মানে কোনো জায়গায় ঢাল বেশি হয়, কোনো জায়গায় কম হয়, সেই অংশে কি হয়, নদী উঁচু থেকে নিচে যখন প্রবল গতিতে বয়ে যাচ্ছে তখন তাকে কি বলছে, তখন তাকে বলছে জলপ্রপাত, ঠিক আছে। এবার জলপ্রপাত অনেক কারণে হয়ে থাকে, সে সমস্ত যে বিভিন্ন কারণে ঘটে থাকে সেই কারণগুলো আমরা দেখে নেব। প্রথমেই 1 নাম্বার হচ্ছে যে কঠিন শিলা আর নরম শিলা, ঠিক আছে। কঠিন শিলা নরম শিলা যখন আড়াআড়িভাবে বা উলম্বভাবে যখন অবস্থান করে, প্রথমে কঠিন, তারপর নরম, তখন এক জায়গায় কি হয়, বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। যেখানে নরম শিলা আছে সেই জায়গাটা বেশি ক্ষয় হয়, যেখানে কঠিন শিলা আছে সেই জায়গাটা কিছুটা কম ক্ষয় হয়। ফলে এই যে একটা অসমতার সৃষ্টি হচ্ছে, তার জন্য নদী কি হয়, বেগ পায় এবং নদী ভীষণ গতিতে প্রবাহিত হয়, তখন হয় জলপ্রপাতের সৃষ্টি, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কোনো একটা নদী হঠাৎ মানে প্রবাহিত হয়ে যাচ্ছে, তার মধ্যে হঠাৎ করে কোনো একটা অংশে যদি চ্যুতি ঘটলো, এই নদী প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে এই অংশে চ্যুতি ঘটে গেল, তখন কি হয়, নদীর গতিবেগটা তো, এই যে নদী প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এই অংশে একটা চ্যুতি ঘটে গেল, হ্যাঁ, এই যে নদীটা সোজাভাবে প্রবাহিত হয়ে যাচ্ছিল সে কিন্তু এই অংশে বাধা পেল, মানে চ্যুতিটা ঘটার কারণে, ফলে কি হলো, এদিকে নেমে গেল এবং হঠাৎ করে নেমে যাওয়ার জন্য তার গতিবেগ বেড়ে গেল এবং খুব স্পিডে সে প্রবাহিত হলো, তখন আমরা তাকে জলপ্রপাত বলছি। আর 3 নাম্বার কারণ কি হচ্ছে, হ্যাঁ, অনেক সময় কি হয়, হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয়ে থাকে। বোঝা গেল জলপ্রপাত। এবার জলপ্রপাত আমাদের কোথায় কোথায় দেখা যায় বা জলপ্রপাতের উদাহরণ কি, দেখো, আমাদের ভারতের মধ্যে শরাবতী নদীর ওপর যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, ঠিক আছে। আবার ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর, এটা খুব মনে রাখবে ভালো করে, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা বলতে কি, নায়াগ্রা জলপ্রপাতের সাথে এটা তুলনা করা হয়েছে, ঠিক আছে। কারণ এটাও নায়াগ্রা জলপ্রপাতের মতো সুদৃশ্য, মানে আমাদের দেখে খুব সুন্দর লাগে, মানে দেখতে খুব ভালো লাগে দেখে জলপ্রপাতটা আমাদের। আর আসল যে নায়াগ্রা জলপ্রপাত সেটা আমাদের কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে, মানে দুটো জায়গার মধ্যেই আছে, কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, যা পৃথিবীর বিখ্যাত সুদৃশ্য জলপ্রপাত। দেখো, আমরা পড়লাম জলপ্রপাত, এবার জলপ্রপাতের কিছু ভাগ দেখে নেব, যেখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করা হয় শর্ট কোশ্চেনে, যে র্যাপিডস কাকে বলে বা ক্যাসকেড কাকে বলে বা ক্যাটারাক্ট কাকে বলে, সেটা আমরা জেনে নেব। দেখুন, আমরা আগে পড়েছি খরস্রোতে যে র্যাপিডস কাকে বলে, যখন কোনো নরম আর কঠিন শিলা পরপর অবস্থান করে
তখন অনেকটা মানে নরম শিলাগুলো যখন ক্ষয়ে যায় তখন সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে জল, নদীর জলটা। তখন দেখতে অনেকটা মানে সিঁড়ির মতো ওপর দিয়ে জল ঢাললে যেরকম জিনিসটা দেখতে লাগে, র্যাপিডসটা ঠিক সেই রকমই। ঠিক আছে, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ক্যাসকেড। এটা মেনলি নদীর ঢাল আর জলের পরিমাণের ভিত্তিতে ভাগটা করা হয়। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে কি ক্যাসকেড। ক্যাসকেড কি হয়, অনেক সময় যে সমস্ত জলপ্রপাতগুলো অনেকটা কাছাকাছি চলে আসে সেগুলোকে আমরা ক্যাসকেড বলে থাকি। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছি যে এই জলপ্রপাতগুলো কি অনেকটা কাছাকাছি চলে এসছে, আবার কিছুটা ফাঁক দিয়ে আবার জলপ্রপাতগুলো কিছুটা কাছাকাছি চলে এসছে। যখন অনেকটা কাছাকাছি জলপ্রপাতগুলো বয়ে যায় তখন আমরা সেটাকে ক্যাসকেড বলি। এবার ক্যাটারাক্ট কাকে বলি? দেখো, ক্যাটারাক্টটা হচ্ছে যখন জলোচ্ছ্বাস যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, যখন জলপ্রপাতটা অনেক ফুলে ফেঁপে ওঠে, এক কথায় ফলে কি হয়, ফুলে ফেঁপে উঠে নদীর গহ্বরে একদম ঝাঁপিয়ে পড়ে। এই যে নদী গহ্বরের মধ্যে একদম ফুলে ফেঁপে উঠে একদম ঝাঁপিয়ে পড়ছে, তখন আমরা সেটাকে বলছি ক্যাটারাক্ট। এবার আমরা পড়ব জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ। জলপ্রপাত কেন পিছিয়ে যায় বা জলপ্রপাত উৎসের দিকে কেন এগিয়ে যাচ্ছে সেটার কারণটা আমরা জেনে নেব। দেখো, জলপ্রপাতের যেখানে জল পড়ছে, জলপ্রপাতের মানে নদী এসে যেখানে পড়ছে মানে এই জায়গাটা, এখানে কি হচ্ছে, নরম শিলা থাকছে, এবং নরম শিলা থাকার জন্য নরম শিলাটাকে নদীর ক্ষয় করতে সুবিধা হয়, ফলে এইখানটা অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং গর্তের সৃষ্টি হয়ে যায়। এই ওপরে যেখানে কঠিন শিলা আছে সেখানে তো সহজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, সেখানে প্রথম যেহেতু কঠিন শিলা থাকছে বলে নদী অতটা ক্ষয় করতে পারছে না, আস্তে আস্তে কিন্তু ক্ষয় করছে। ঠিক আছে, কারণ অনেক বছর ধরে তো কঠিন শিলাটা তো থেকে যাচ্ছে না, আস্তে আস্তে নদীর কাজের ফলে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে এই যে প্রথমে এই যে অংশটা, যে কঠিন শিলার যে অংশটা জলপ্রপাতের উপরে ঝুলে ছিল, সেটা আস্তে আস্তে কি হয়, বিলুপ্ত হয়ে যায়, মানে ঝুলে পড়ে যায়। তখন কি হচ্ছে, তাহলে নদীটা কি হচ্ছে, উৎসের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছে। যেটা আগে এতটা অংশ জুড়ে ছিল সেটা কিন্তু আর ওখানে থাকছে না, পিছিয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি বলছি যে জলপ্রপাতের পশ্চাৎপসরণ হচ্ছে বা জলপ্রপাত উৎসের দিকে পিছিয়ে চলে আসছে। দেখো, নায়াগ্রা জলপ্রপাতে যদি আমরা দেখে থাকি, মানে সার্ভেতে যেটা হয়েছে, সার্ভে করা হয়েছে বা দেখা হয়েছে যে নায়াগ্রা জলপ্রপাতে কিন্তু মানে 11,000 বছরে প্রায় 11 কিমি কিন্তু জলপ্রপাতটা পিছিয়ে গেছে। হ্যাঁ, মানে মস্তকের দিকে এগিয়ে গেছে বা জলপ্রপাতটা পিছিয়ে গেছে, অর্থাৎ বছরে গড়ে 1 মিটার নদী মস্তকের দিকে এগিয়ে গিয়েছে। তারপর আমরা বুঝতে পারছি যে জলপ্রপাত কিন্তু পেছাচ্ছে কিন্তু মস্তকের দিকে এগাচ্ছে। এই যে জলপ্রপাতটা এখানে ছিল সেটা কিন্তু পিছিয়ে গেল কিন্তু উৎসের দিকে এগিয়ে গেল। এটা কিন্তু তোমরা গোলাবে না বা ভালো করে মানে কথাটা বুঝবে বা পার্থক্যটা বুঝে নেবে। এবার আমরা পড়ব প্রপাতকূপ। দেখো, এটা অনেকটা জলপ্রপাতের সাথে কিছুটা রিলেটেড। যেমন হচ্ছে ধরো জলপ্রপাতের জল, এই যে জলপ্রপাতের জল যেখানে এসে পড়ছে, প্রবল বেগে এসে পড়ার জন্য কি হয়, বিশাল আকার হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয়। এরকম হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয়, এই গর্তগুলোকেই আমরা বলি প্রপাতকূপ। ঠিক আছে, তো মুসৌরির নিকট কেম্পটি জলপ্রপাত মানে কেম্পটি ফলসের প্রপাতকূপটি হচ্ছে বিখ্যাত প্রপাতকূপ। এবার আমরা পড়ব মন্থকূপ। তো মন্থকূপ কাকে বলে? দেখো, নদীর প্রবল স্রোতের সাথে মানে এই ধরো নদী বয়ে যাচ্ছে, এই তার স্রোতের সাথে বাহিত বিভিন্ন যে বড় ধরনের পাথর হয় বা নুড়ি কাঁকড় হয়, সেগুলো কি হয়, নদী খাতের সাথে ঘষা পায়। নদী খাতের সাথে যখন নুড়িটা ঘষা পাচ্ছে বা বড় বড় পাথরগুলো ঘষা পাচ্ছে, তখন নদীর মাঝামাঝি যে গহ্বর, বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি, মানে নদীর বুকের মাঝে যে গর্তটা সৃষ্টি হচ্ছে তখন আমরা তাকে বলছি মন্থকূপ। দেখো, মন্থকূপ তাহলে কোথায় দেখা যায়? হিমালয় এবং দক্ষিণ ভারতে
মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত যে সমস্ত নদীগুলো দেখা যায় সেখানে আমরা মন্থকূপ লক্ষ্য করি। তাহলে আজকের আমাদের যে টপিকটা ছিল যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেগুলো আমরা কমপ্লিট করলাম। মোট 8টা ভূমিরূপ আমরা এখানে পড়লাম। তোমরা খুব ভালো করে ভিডিওগুলো দেখবে এবং ছবিগুলোর সাথে একটু সংজ্ঞাগুলো মিলিয়ে মিলিয়ে পড়বে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে।